আমাদের এবারের ফুলগুলো বসিয়ে ভালোই লাভ হয়েছে। অন্যবারে এই শীতে এত ফুল ফোটে না, কিন্তু এবারে এত ফুল ফুটেছে সেগুলোকে বাজারে বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। অন্যবার তো ফুল ফোটেই না, তাই এবারে যখন এত ফুটেছে বাড়িতে শুধু শুধু কেন পচবে সেগুলোকে বিক্রি করে দিলেই তো ভালো, দুটো পয়সা ইনকাম হবে। হ্যাঁ মা, তোমার এই বুদ্ধিগুলো খুব ভালো। মালতী, ওই মালতী, আমি চললাম রে বাজারে। সকাল তো হয়ে গেছে, তাড়াতাড়ি না গেলে এই ফুলগুলো আর বিক্রি হবে না। আমি চললাম, বুঝলি তো। মা দাঁড়াও দাঁড়াও, তুমি চললে কোথায়? আমার কথাটা আগে শুনে যাও। কি হয়েছে রে মা, তাড়াতাড়ি বল। মা, বাড়িতে চাল ডাল সেই রকম কিছুই নেই, যা আছে তা দুপুরের মতোই খাওয়া যাবে। তুমি আসার পথে একটু চাল ডাল নিয়ে এসো তো। ঠিক আছে রে মা, আমি আসার পথে একটু চাল ডাল নিয়ে আসবো। আর আমি যতক্ষণ ফুল বিক্রি করব তুই ততক্ষণে দুপুরের রান্নাটা করে রাখিস, আমার আর এসে করতে ভালো লাগবে না। ঠিক আছে মা, তুমি অত চিন্তা করো না, আমি তো আছি নাকি, আমি সব রান্না করে দেব। আর মা, অনেকদিন হলো বেগুন ভাজা খাই না, তুমি আজ আসার পথে একটু বেগুন নিয়ে এসো, রাত্রে খাবো। ঠিক আছে রে মা, আমি আসার পথে সবগুলোই নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন আসছি। বাজার যদি উঠে যায় তাহলে আমার ফুলগুলো বিক্রি করতে খুবই সমস্যা হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি যাও, আর সাবধানে যেও। অনেকদিন পর এই বিলের ধারে আমি একা একা ঘুরতে এলাম। একা একা ঘুরতে এলে একটা আলাদাই শান্তি। কোথাও কোনো চেঁচামেচির শব্দ নেই, মন খুলে আমি ওই প্রকৃতি অনুভব করতে থাকি। আরে ওখানে ও বাড়িতে মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে, যাই তো ওর সাথে একটু কথা বলি। আরে এই মেয়ে, তোমার নাম কি? আপনি কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। আর আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলেন কেন? আরে ভয় পাবার কোনো দরকার নেই, আমি কিছুই করতে আসিনি। আমার নাম বিক্রম, এই গ্রামের বণিকের ছেলে আমি। ও, এবার বুঝতে পারলাম। আসলে আপনি তো বাড়ি থেকে বের হন না, সেই জন্য আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। না না, সেরকম কিছুই ব্যাপার না। আর আমার কাছে ক্ষমা চাইতেই বা কেন হবে? তা তোমার নামটা কি, আর তোমার বাড়িতে কে কে থাকে? আমার নাম মালতী, এই বাড়িতে আমি আর আমার মাই থাকি। তা তোমাকে তো দেখতে পাচ্ছি, তোমার মা কোথায়? আমার মা এখন বাজারে গেছে ফুল বিক্রি করতে। ও, ফুল বিক্রি করতে গেছে? তা তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলুন না, কি বলবেন? আসলে তোমাকে খুব সুন্দর দেখতে, তুমি কি আমার সাথে বিয়ে করবে? চিন্তা করো না, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। না না, আমি আপনার সাথে বিয়ে করব না। আপনি এখন আসতে পারেন, আর আমি চললাম ঘরেতে। আপনি যান, চলে যান এখান থেকে। মা, কোথায় রে? আমাকে তাড়াতাড়ি খেতে দে, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই তো মা, রান্না তো করাই হয়ে গেছে, নাও এবারে তাড়াতাড়ি খেয়ে নাও। তা কি রান্না করেছিস রে আজকে? কি আর করবো মা, বাড়িতে অল্প চাল ডাল ছিল, সেটা দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি। এই শীতের দিনে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে। বাহ বাহ, বেশ ভালোই করেছিস খিচুড়ি বানিয়ে। আমারও অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু এই খিচুড়ির সাথে যদি বেগুন ভাজা আর কুমড়ো ভাজা হতো তাহলে ব্যাপারটা আরো জমে যেত। কিন্তু কি আর করব, বাড়িতে তো বেগুন নেই। তুমি তো এনেছো, আজকে করে দেব তোমাকে একদিন। সে যাই হোক, এমনি এমনি এখন খিচুড়িটা খেয়ে নি। মা জানো, আজকে আমি যখন বাইরে উনুনে রান্না করছিলাম তখন আমার বাড়িতে বিক্রম দাদা এসেছিল। কেন রে, হঠাৎ করে আমাদের বাড়িতে বিক্রম এসেছিল কেন? জানো, বিক্রম দাদা আমাদের বাড়িতে এসে বলছে নাকি আমাকে নাকি তার প্রচুর পছন্দ হয়েছে। তুমি কি আমার সাথে বিয়ে করবে? আমি তখনই তাকে না বলে দিয়েছি। ঠিক করেছিস তুই। ওনার বাড়িতে দুটো বউ আছে, তাদেরকে ছেড়ে আবার তোর ওপর নজর পড়েছে। খবরদার, ও যদি আরেকবার আমাদের বাড়িতে আসে তুই সোজা সাপটা বলে দিবি আমি এখন বিয়ে করতে চাই না।
আর তোমার মতো এরকম ছেলেকে আমি বিয়ে করব না। ঠিক আছে মা, আমি তাই বলবো। আর আমার এখন বিয়ে করারও কোনো ইচ্ছে নেই। বাবা, তোমাদের সাথে আমার একটু দরকারি কথা ছিল। কি হয়েছে রে? তুই হঠাৎ করে দুপুরবেলা আমার কাছে এসেছিস, তো কি কথা বলবি আমাকে? বাবা, আমার না একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। কি বিয়ে করবে মানে? আমাদের দুজনকে তো বিয়ে করে আমাদের কপালটা একেবারে পুড়িয়েছো। আবার কেন তুমি একটা মেয়ের কপাল পোড়াতে যাচ্ছ? তাকে তার জীবনটা তার মতো করে কাটাতে দাও না। এই খবরদার, আমার ব্যাপারে তোমরা নাক গলাতে আসবে না। কেন? ঠিকই তো বলেছি, আর একবার নাক গলাতে আসবে না। আমরা তো তোমার গিন্নি, তা আমরা নাক গলাবো না তো কে গলাবে? দেখো বাবা, আমি ওসব কিছুই জানি না। আমি যখন একবার বলে দিয়েছি আমার ওকে পছন্দ, তো আমি ওকে বিয়ে করেই ছাড়বো, সে যে কোনো উপায়ে। দেখ, আমি কিছু বলতে পারবো না। তুই তো ছোটবেলা থেকেই আমার কথা একটাও শুনতিস না। তো দুটো যখন বিয়ে করেছিলিস তখন তো আমার কথা শুনিসনি। এখন তোর ইচ্ছে তুই কর, আমাকে একটা কথাও বলতে আসবি না। না বাবা, হে আপনি কি বলছেন? তাহলে তো আপনার ছেলে শুধুমাত্র আপনার জন্যই বিগড়েছে। আপনি কেন ওকে বলছেন যে যা পারিস তাই কর? আপনি তো বাবা, আপনি ওকে শাসন করতে পারেন না? আমাদের কপালটা তো পুড়িয়েইছে, আবার কেন একটা মেয়ের কপাল পোড়াবে? দেখো, বেশি কথা বলো না। আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। এর মাঝে যদি তুমি বেশি কথা বলতে আসো, তাহলে তোমাকে এ বাড়ি থেকে বিদায় করে দেব, তখন তুমি বুঝবে ঠেলা। হ্যাঁ, দাও না, বিদায় করেই দাও। আমরাও তো বেঁচে যাই। শুধু শুধু আমাদেরকে এভাবে তোমরা ধরে রেখেছই বা কেন? আমাদেরকে ছেড়ে দাও না। দেখো মা, আবার ওই লোকটা চলে এসেছে আমাদের বাড়িতে। কি হলো? আমি তো তোমাদেরকে বলে গেলাম যে আমি তোমাকে বিয়ে করব। তা তুমি রাজি তো আমার সাথে বিয়ে করতে? না, আমি তোমার সাথে বিয়ে করব না। তোমার মা এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করে বাজারে গিয়ে ফুল বিক্রি করে। আমি তো বলছি, তোমাকে বিয়ে করবার পর তোমাকে আর তোমার মাকে আমি রানীর মতো করে রাখবো। এতটুকুও তোমাদের কষ্ট হবে না। না, আমি তো একবার বলে দিয়েছি আমি তোমার সঙ্গে বিয়ে করব না। তাহলে কেন আমাকে এত জোর করতে আসছো? আমি যখন একবার বলে দিয়েছি করব না, তো করবই না। আর একবার সুযোগ দিচ্ছি, ভেবে বলো। আমি তো একবার বলেছি আমি তোমার সঙ্গে বিয়ে করব না। কেন কানের কাছে ঘ্যান ঘ্যান করছো? যাও তো, যাও তো এই বাড়ি থেকে। তুই আমার গালেতে চড় মারলি? তোদের মতো এই গরিব ঘরের মেয়েকে আমার পছন্দ হয়েছিল, সেটা তোদের সৌভাগ্যের বিষয়। তোরা নাকি আমাকে মারলি? দেখাচ্ছি আমি তোদের মজা। হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখবো তুমি কি মজা দেখাও। যাও তো যাও, এইরকম লোক আমি অনেক দেখে ফেলেছি। তোর রূপ সুন্দর বলে তোর এত দেমাগ। তোর এই দেমাগ আমি একদিন ভাঙবো। আমি তোদের সকলকে দেখে নেব, আমি কাউকে ছাড়বো না। কি হয়েছে বিক্রম? তুমি ডাকলি কেন? কিছু হয়েছে নাকি? তোকে এরকম রাগি রাগি দেখাচ্ছে কেন? কি হয়েছে খুলে বল। শুভজিৎ, তুই জানিস আমাদের বিলের পারে আমি কালকে ঘুরতে গিয়েছিলাম, আর একজনকে পছন্দ হয়েছিল। আমি তাকে সেদিনকে বলেছিলাম, তারপরেও আবার আজকে গেলাম তাকে জিজ্ঞেস করতে যে আমার সাথে বিয়ে করবে কিনা। সে জানিস উল্টে আমাকে ঘুরিয়ে চড় মারলো। সে কি, তোর মতো একজন এত বড় বাড়ির ছেলেকে চড় মারলো, তা তুই কিছু করলি না? কিছু করবো না আবার? সেই জন্যই তো তোকে আমি ডেকেছি। আমি কি তোকে এমনি এমনি এখানে ডেকেছি? একটা কাজ করতে হবে তোকে। কি করতে হবে রে বল? তুই যা বলবি আমি সেটাই করব। শোন তাহলে, তুই আজকে রাতের দিকে ওদের বাড়িতে যাবি, আর ওদের বাড়িতে গিয়ে বলবি যে আমি পাশের গ্রাম থেকে কাজের উদ্দেশ্যে এই গ্রামে এসেছি, আর একটাও এই রাত্রে হোটেল খুঁজে পাইনি। সেই জন্যই আমি আপনাদের বাড়িতে এসেছি। আমাকে কি আজকে রাতটুকু এই বাড়িতে থাকতে দেবে? সেটা বলবো, কিন্তু এটা করে আমার কি হবে? আর ওরা যদি আমাকে না থাকতে দেয় তখন? আমি জানি যে ওরা তোকে থাকতে দেবে না, ওরা খুবই ভালো মানুষ। আরে এটা কি করে হবে জানিস? তার পরের দিন সকালে আমি গোটা গ্রামবাসীকে নিয়ে যাব, আর গোটা গ্রামবাসীর সামনে ওদেরকে অপমানিত করব যে তোরা পরপুরুষের সাথে রাত কাটাচ্ছিস। বাহ, তোর বুদ্ধিটা খুব ভালো। ঠিক আছে, আজকে রাতেই আমি ওদের বাড়িতে যাব, আর তুই সময় মতো কালকে সকালে চলে যাস গোটা গ্রামবাসীকে নিয়ে। সে নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে যাব। মালতী, মা জানিস আমার না খুব ভয় ভয় লাগছে। কেন মা? ঘুমাও না, তোমার আবার কেন ভয় লাগছে? না রে, ওদের হাতে তো প্রচুর ক্ষমতা। ওরা যদি আমাদের কিছু করে দেয় তখন আমাদের কি হবে? মা,
আমি তো আছি নাকি, কিচ্ছু হবে না। তুমি এত ভয় পেও না তো, তোমার বয়স হয়েছে। তুমি যদি এখন এত চিন্তা করো তাহলে যে তোমার শরীর খারাপ করবে। চিন্তা করব না মা, তোর বিয়ে দেওয়ার বয়স হয়েছে। এখন যদি তোকে ওরা জোর করে তুলে নিয়ে গিয়ে তোর সাথে বিয়ে করে নেয় তখন কি হবে? আহা মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো বলেছি এত চিন্তা করতে হবে না। আর বিয়ের কথা তুমি এখন আমার সামনে তুলবে না। আমার যখন ইচ্ছা হবে আমি ঠিক বিয়ে করে নেব। না রে মা, তাও তো একটু চিন্তা হয়। আমার এই একটা মাত্রই মেয়ে। মা, আগে আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপরে এইসব চিন্তা করব। মা, মারে তুই একটু সাবধানে থাকিস। আমি যখন ফুল বিক্রি করতে চলে যাই তুই একটু নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। কখন যে কি হয়ে যাবে তখন তখন আমার আর কিচ্ছু করার থাকবে না। আচ্ছা মা, ঠিক আছে। উফ, তুমি বড্ড চিন্তা করো। মালতী, এই শীতের দিনে উঠানে বসে এই আগুন পোহানোর ব্যাপারটা না খুবই ভালো লাগে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই শীতের দিনে বিছানায় কম্বলের তলায় ঘুমিয়ে থাকার চেয়ে আগুনের পাশে বসে বসে তাপ নেওয়াটা খুবই ভালো। কাকিমা কাকিমা, তোমাদের সাথে আমার একটু কথা ছিল কাকিমা, আমি কি বাড়িতে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বলো কি বলবে। আসলে আমি এই গ্রামেতে কাজের উদ্দেশ্যে এসেছিলাম। আমার আসল বাড়ি হচ্ছে পাশের গ্রামেতে। আর কাজ করবার পর কোনো হোটেল পাইনি, তাই বাধ্য হয়ে তোমাদের বাড়িতে এলাম। আমাকে কি একটা রাতের জন্য এই বাড়িতে থাকতে দেবে? মা, ও মা, কি করব বলো? এনাকে কি আমাদের বাড়িতে থাকতে দেব? হ্যাঁ হ্যাঁ, কেন থাকতে দিবি না? এই শীতের দিনে না হলে বাইরে বাইরে কোথায় ঘুরে বেড়াবে। এসো বাবা এসো, তুমি ঘরেতে উঠে এসো। আজকের রাতটা তুমি আমাদের বাড়িতেই কাটিয়ে দেবে। ধন্যবাদ কাকিমা। তুমি যদি আজকে আমাকে না থাকতে দিতে তাহলে হয়তো সারা রাত আমাকে এই খোলা আকাশের নিচেই কাটাতে হতো। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চলো ঘরে উঠবে। চলো চলো, আমি তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। আজ তুমি কোথায় শোবে? হ্যাঁ কাকিমা, চলুন। মালতী, রে মালতী, তুই কোথায় এক্ষুনি বেরিয়ে আয়। তোর সাথে আমার দরকারি কথা আছে। কি হয়েছে? কে আমাকে সকাল সকাল এত ডাকাডাকি করছে কেন? ও, এখন গ্রামবাসীর সামনে ন্যাকা সাজা হচ্ছে? কোথায় ওই ছেলেটা? তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? কে ছেলে? আমাদের বাড়িতে তো কোনো ছেলে নেই। আর তুমি উল্টোপাল্টা কি কথা বলছো? আমি আবার কি কথা বলবো? আমি যা বলছি সব ঠিকই বলছি। তুই বাড়িতে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছিস? ছি, তো লজ্জা করে না? সত্যি বলতে আমি তোকে ভালো মেয়ে মনে করতাম রে। তুই এরকম ছি 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 ছি, লজ্জা করছে রে। ই বাবা, ইস। আরে না না কাকু, আমি এরকম কাজ কখনো করিনি। এই বিক্রম ভুল বলছে তোমাদেরকে। তোমরা এর কথা বিশ্বাস করো না। ও, এখন আমি মিথ্যে কথা বলছি? আমি সব সত্য কথা বলছি। গ্রামবাসীদের হাত থেকে বাঁচবার জন্য এই কথাটা তোমরা বলছো? হ্যাঁ, তোমরা এসব বিশ্বাস করো না। কি হয়েছে? আমার মেয়েকে কেন এইভাবে অপমান করছো তোমরা? হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ছেলে এসেছিল ঠিকই, কিন্তু সে তো আমাদের বাড়িতে একটা রাত কাটাবার জন্য এসেছিল। সেই গ্রামেতে কাজের উদ্দেশ্যে এসেছিল, কোনো হোটেল না পেয়ে আমাদের কাছে এসেছিল। আর তোমরা এই সব কি রটাচ্ছ? আমার মেয়ে কোনো খারাপ মেয়ে নয়। সে আমরা বুঝতেই পারছি তোমার মেয়ে কেমন, যত সব। এই ছোট লোক তো ছোট লোকই থাকবে, কখন এরা সত্যি কথাটা মানবে না। তাই এদেরকে একটাই শাস্তি দেওয়ার, এদের এই গ্রাম থেকে একেবারে এক ঘরে করে দাও। হ্যাঁ ঠিক বলেছো, এদের এই গ্রামে এক কোণে করে দেবাই ভালো, তবেই এরা বুঝতে পারবে কত ধানে কত চাল। গোটা গ্রামের সামনে আমাদেরকে কিভাবে অপমানিত করে চলে গেল, দেখলে তো মা? কি আর করবি বল মা, এখনকার দিনে কারোর ভালো করলেও আমরা খারাপ হয়ে যাই। এখনকার সমাজটাই এমন হয়ে গেছে। মা, তা বলে আমাদেরকে এই গোটা গ্রামের সামনে অপমান করবে, এটা আমরা কখনোই আশা করিনি। আমরা তো কিছু ভুল কাজ করিনি, আমরা তো শুধু একটা মানুষকে থাকতে দিয়েছি, তার জন্যই মানুষরা এই রকম ব্যবহার করছে আমাদের সাথে। মা, তুই ওই ছেলের সাথে বিয়ে করে নিতে পারতিস রে, কারণ এতে তো আমরা এত অপমানিত হতাম না, আমাদেরকে গ্রামে এক কোনাও করে দিত না। মা,
তুমি সব কি কথা বলছো? ওই জানোয়ারটাকে আমি বিয়ে করব, যার দুধ ওখানা গিন্নি আগে থেকেই আছে? মা, তুমি এই কথাটা কি করে বলছো বলো তো? কেনই বা বলবো না, তুই বল। আর যা কিছু হচ্ছে শুধুমাত্র তোর জন্যই হচ্ছে। তোর এই রকম রূপের সৌন্দর্য দেখে কত লোকই পাগল হয়ে যায়। আর বিক্রমকে তো জানিস যে ওর কেমন যেন যাকেই পছন্দ হয় তাকেই সে নিজের করে ছাড়ে। আর তুই ওর হতে চাসনি, সেজন্যই আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে। সত্যি মা, আমার জন্যই সবকিছু হচ্ছে। আমি যদি না থাকি তাহলে আর এরকম কিছুই হবে না। এর থেকে বরং আমিই চলে যাই। কি হয়েছে রে? তুই মনে মনে বিড়বিড় করে কি বলছিস? না না মা, কিছুই বলিনি। তুমি যাও, এখন ঘরে যাও। আমার জন্যই যখন সবকিছু হচ্ছে, তাহলে আমি আর এই পৃথিবীতে বাঁচবো না, আমি মরে যাব। এ আমার যে কি হলো, আমি কিচ্ছু জানি না। আমার মেয়েটা তো ভালোই ছিল, ওই জানোয়ারটার কুনজর এসে পড়লো আমার মেয়ের ওপর, আর আমার মেয়ে ওর জন্যই মারা গেল। কি আর করবে বলো, যা হওয়ার তো হয়ে গেছে, কিছু তো আর করবার নেই। যা হয়েছে সে হতে দাও। হ্যাঁ, তোর তো কিচ্ছু মনে হবে না। আমার তো মেয়ে, আমি তাকে কোলে পিঠে করে সেই ছোট্ট থেকে বড় করেছি। এখন সে আমার নিজের চোখের সামনেই মারা গেল। আমার যে কতটা কষ্ট হচ্ছে। কাকিমা, তোমার মেয়ে মারা গেছে সে তো ঠিকই আছে, তোমার মেয়ে তো একটা খারাপ মেয়ে, আর কি বলবো। তোকে কে বলেছে আমার মেয়ের পরপুরুষের সাথে রাত কাটায়? শোন তাহলে, সেদিনকে আমাদের বাড়িতে একটা ছেলে এসেছিল। সে কোনো হোটেল না পেয়ে আমাদের বাড়িতে এসেছিল, আর তাকে আমরা থাকতে দিয়েছি। আর পরের দিন সকালে লোকে কিনা বলছে আমার মেয়ে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে। ঠিক আছে কাকিমা, তুমি এত খেতো না, তুমি একটু চুপ করো, না হলে তোমার তোমার আবার শরীর খারাপ হয়ে যাবে। আমি ছাড়বো না। আমার মেয়ে যে গলায় দড়ি দিয়েছে, যার জন্য দিয়েছে, আমি তাদের সবাইকে শাস্তি দেব। আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, সে তুমি থাকো, আমি এখন চললাম, রাত হয়েছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আমার যতটুকু বিশ্বাস, এই সমস্ত কাজ ওই বিক্রমই করছে। কারণ আমাদের বাড়িতে যে ওই ছেলেটা এসেছে, এটা তো কেউই জানে না। তাহলে বিক্রম কি করে জানলো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দীপক তো ভূতে খুবই ভয় পায়, তাকে ভূত সেজে ভয় দেখাবো, আর তার থেকে সমস্ত সত্যটা জিজ্ঞেস করে নেব। গোটা গ্রামবাসীকে তো আমি বলে দেবই। আমি যখন মালতীকে আমার করে পাইনি, তখন আমি কারোরই হতে দিইনি। ঠিক হয়েছে, মালতী মরে গেছে। ও, তার মানে তুই মালতীকে মেরেছিস, তাই তো? আরে ভূত, ভূত আমাকে বাঁচাও, ওরে বাবা! তোর কিচ্ছু হবে না। তুই শুধু আমি যা জিজ্ঞেস করব সব কিছুর ঠিকঠাক উত্তর দিবি, তাহলে আমি তোকে আর কিচ্ছু করব না। হ্যাঁ, বলো বলো বলো, আমার থেকে কি জিজ্ঞেস করতে চাও? আমি সব উত্তর দিতে রাজি। তুই বল, তুই কেন মালতীকে মেরেছিস? না না, আমি মালতীকে মারিনি। মালতী নিজে নিজে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আমি তো তাদেরকে শুধু অপমান করেছি। তাদের বাড়িতে আমারই একটা বন্ধু গেছিল, আর আমি তাদেরকে অপমান করে এসেছি যে সে নাকি পরপুরুষের সাথে রাত কাটিয়েছে। মানে সেজন্যই অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। তা তুই কেন এই রকম খারাপ কাজ করেছিস যার জন্য সে গলায় দড়ি দিয়ে মরে গেছে? আবার মনে হচ্ছে এটা মালতীর আত্মা। মালতী আমার থেকে প্রতিশোধ নিতে এসেছে। না না, সব সত্যি কথা বলে দিতে হবে, নইলে আমাকে সে মেরে দিতে পারে। কি হলো রে, বলবি কি না? তুই বিড়বিড় করে কি বলছিস? আমার মালতীকে খুব পছন্দ হয়েছিল। সেই যখন আমার এই প্রস্তাবে না বলে, আমাকে চড় মারে। সেজন্য আমি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম ওদের বাড়িতে, আর আর গ্রামবাসী তাকে অপমান করায়। সে অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দেয়। তবে আমি আর এরকম কাজ মোটেও করবো না, ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোকে একটা শর্তেই ছেড়ে দিতে পারি। তুই কাল গোটা গ্রামবাসীর সামনে গিয়ে বলবি ও কোনো পরপুরুষ ছিল না, ওটা ছিল আমার বন্ধু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
আমি কালকেই গ্রামের বাজারে যাব, আর সেখানে সমস্ত লোক থাকবে, আর সমস্ত লোকের সামনেই আমি বলবো যে ওটা আমার বন্ধু ছিল। এবার আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, তোর দুটো বউ আছে, এরপরেও যদি তুই কারোর জীবন নষ্ট করার চেষ্টা করিস বা কাউকে বিয়ে করার প্রস্তাব দিস, তাহলে আমি আবার আসবো। না 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 না, আমি আর কারো জীবন নষ্ট করব না। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর তাজা তাজা ফুল নিয়ে যান। আসুন আসুন। কাকিমা, কাকিমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি হয়েছে রে? তুই এরকম ছুটে ছুটে আমার কাছে এখানে এসেছিস? কাকিমা, আমি অনেক বড় ভুল করেছি। তোমার মেয়ে শুধুমাত্র আমার জন্যই মরেছে গো। আমি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার কাছে ক্ষমা চেয়ে আর কি হবে? আমার মেয়েকে তো তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিলি, এখন আমাকে দরদ দেখাতে এসেছিস? না গো কাকিমা, কালকে তোমার মেয়ের আত্মা আমার কাছে এসেছিল, আর তোমার মেয়ে আমার চক্ষু খুলে দিয়েছে। আমি আর কারোর জীবন নিয়ে খেলা করব না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে দেখলে তো গ্রামবাসীরা, আমি বলেছিলাম ওইটা কোনো পরপুরুষ নয়। এখন তো সবটা পরিষ্কার হয়ে গেল তো সবার কাছে। দেখছো কি, সবাই একে ধরে মারো। আর বিক্রম, এটা আমারই চাল ছিল, ওটা কোনো আত্মা নয়, ওটা আমিই ছিলাম। তোকে ভয় দেখাবার জন্য এসেছিলাম। হ্যাঁ, সবাই মিলে মারো, ওর জন্য একটা মেয়ের জীবন চলে গেল, মারো। আহা, তোকে এত করে বলছি একটু সাবধানে কাজ কর, এত তাড়াহুড়া করিস নে। তাড়াহুড়া করতে গিয়ে এখন তো নিজের হাতটাই কেটে ফেলেছিস, রক্ত বেরোচ্ছে তো হাত থেকে। চল চল, আজকে আর কাজ করতে হবে না, অনেক কাজ হয়েছে। হাত কেটে ফেলেছিস, বাড়িতে চল, তোকে আমি মলম লাগিয়ে দেব। এখন আমার হাতটা কাটতে হলো? এভাবে কিছু ধান কাটা এখনো বাকি রয়েছে। এই ধানগুলো এখন কিভাবে কাটবো বলো তো? আমি তো তোকে এত করে বলি সাবধানে কাজ কর, তুই তো আমার কোনো কথা শুনিস না, সেজন্যই তো তোর হাতটা এখন কেটে গেল। আপনারা মা ছেলে দেখছি কথা বলেই যাচ্ছেন, এদিকে যে হাত বেয়ে রক্ত পড়ছে তার দিকে তো খেয়ালই নেই। এদিকে আসো তাড়াতাড়ি, তোমার হাতটা বেঁধে দিই। চলো চলো, আজকে আর এখানে বসে ধান কাটতে পারবো না। বাকি যে ধানটুকু আছে এটুকু পরে কাটা যাবে। তাড়াহুড়ার ফল এখন তো হাতে নাতেই টের পাচ্ছ। এত করে নিষেধ করেছি আমি আর মা, তখন তো আমাদের কোনো কথাই শুনলে না। এখন কাজ বাকি রয়ে গেল, আর তুমি হাত কেটে বসে রইলে। আমার হাতটা কাটা গেছে, তারপরও তোমরা আমাকে কথা শোনাতে ছাড়ছো না। হয়েছে হয়েছে, আর কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি চল, বাড়িতে চল। কি গো লালটুদা, কি খবর তোমার? এবারের ফসল কেমন হয়েছে তোমার? তোমাদের আশীর্বাদে এবার আমার ধানের ফসল অনেক ভালো হয়েছে, অনেক পরিমাণ লাভ হবে, কিন্তু গতকাল আমার হাতটা কেটে গেছে। ফসল যেহেতু ভালো হয়েছে সেহেতু আর কোনো সমস্যা নেই। এবার কিন্তু ঋণের টাকাটা মহাজনকে ঠিকঠাক মতো পরিশোধ করতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এবার আমি সমস্ত টাকা পরিশোধ করে দেব, মহাজনকে বলে দিও। তাহলে তো ভালোই। ওই যে দেখো মহাজন এদিকে আসছে, দেখি কি বলে। কিরে লালটু, টাকা শোধ করেছিস? মাধব, লালটুর থেকে টাকা নিয়েছিস? সবার থেকে টাকা নিয়েছিস তো এবার? ফসল তো এখনো পর্যন্ত তোলা হয়নি, 2-1 দিন সময় লাগবে। এর মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দেব, আপনি কোনো চিন্তা করবেন না মহাজন বাবু। এবার যদি কোনোভাবে টাকা পরিশোধ করতে না পারিস তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেব বলে দিচ্ছি। দেব দেব, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। মাধব, শুধু কিন্তু এখানে বসে গল্প করলে হবে না, সবার বাড়িতে গিয়ে টাকার হিসেব নিতে হবে। ভালোভাবে কাজ কর। আপনি কোনো চিন্তা করবেন না মহাজন বাবু, আমি সব কাজ ঠিকঠাক মতোই করছি, আপনি যান, আমি দেখছি। এ কি কাণ্ড হলো! এই শীতের সময় এখন বৃষ্টি পড়ছে, ধানগুলো যে সব ভিজে গেল। এখন কি হবে বলুন তো মা? শীত তো প্রায় শেষ হয়ে গেছে, শীতের শেষ দিকে হঠাৎ করে বৃষ্টি নামলো কেন? কি যে বলেন না মা আপনি, এখনো পর্যন্ত শীত শেষ হয়নি, শীতের শেষে আবার বৃষ্টি আসবে কোত্থেকে? আগের মতো তো আর শীত পড়ছে না, আমি তো ভেবেছি শীত বোধহয় শেষ হয়ে গেছে, এখন আর বৃষ্টি আসবে না।
এখন দেখছি শীতের মধ্যেই বৃষ্টি চলে এসেছে। আগে যদি বুঝতে পারতাম ধানগুলো সেদ্ধ করতাম না, এভাবে ধানগুলো ভিজে যাচ্ছে। তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কি করছো? বৃষ্টিতে ধানগুলো ভিজে যাচ্ছে, তাড়াতাড়ি ধানগুলো ঘরে তোলো। এভাবে কথা বলে সময় নষ্ট করছো কেন? তুই কোথায় ছিলি? আমরা দুজনে কি এতগুলো ধান তুলতে পারি নাকি মাথায় করে? তাড়াতাড়ি ধর, তিনজন মিলে তাড়াতাড়ি ধানগুলো ঘরে তুলতে হবে। তোমরা ধরো, আরে সবাই মিলে তাড়াতাড়ি কাজটা করো। আরে মাধবদা, ধানগুলো একটু ভালো করে মাপো না, মাপে কম করে দিও না আবার। কি যে বলো না লালটুদা, আমি আবার মাপে কোনোদিন কম দিয়েছি নাকি? তুমি কি মাপ দাও তা তুমি ভালো করেই জানো। বাড়ি থেকে যা মেপে আনি, তোমার এখানে আসলে দেখি 1 মণ কম হয়ে গেছে। আরে মাঝে মধ্যে তোমাদের বাড়ির মেশিনগুলো হয়তো ভুলভাল দেখায়, আমার এখানে মেশিনে কোনো সমস্যা নেই। আরে না না, এখন টাকা কম দিও না, সব টাকা একসাথে দিয়ে দাও গো। সবার ঋণ পরিশোধ করতে হবে গো, মহাজনের সুদ দিতে হবে। তোমাকে আবার কমিয়ে দিলাম কোত্থেকে? সব টাকাই তো এখানে দিয়েছি। এটা তুমি কেমন কথা বলছো? আমি তো এই টাকা পাওয়ার কথা না, আমার ধানে আরো বেশি টাকা আসে। তুমি আমাকে এত অল্প দিচ্ছ কেন? তোমার ধানের অবস্থা দেখেছো? সবকিছু ভিজে একদম চুপচুপে হয়ে গেছে। এ ধানের এর চেয়ে বেশি দাম তুমি পাও না। এটা কিন্তু মোটেও ঠিক করছো না মাধবদা। আমার ধানের এত কম দাম দিও না গো, তাহলে একদম না খেয়ে মরে যাব। কিভাবে সুদের টাকা দেবো বলো তো? তুমি কিভাবে কার সুদের টাকা পরিশোধ করবে না করবে সেসব বিষয়ে আমার কোনো জানবার দরকার নেই। আমি তোমার ধানের এর চেয়ে বেশি দাম দিতে পারবো না। যদি তোমার এতে না পোষায় তুমি অন্য কোথাও গিয়ে বিক্রি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবে, পরবর্তীতে কিন্তু মহাজনের থেকে কোনো ধরনের সুদের টাকা নিতে পারবে না, এটাই শর্ত। এবার ভেবেছিলাম মহাজনের সব সুদের টাকা পরিশোধ করব, এবারও ধানের দাম এত কম দিলে। এখানে আমার কিছুই করবার নেই। বৃষ্টিতে ধান ভিজিয়ে এনেছো, এতে আবার বেশি দাম দেবো কি করে? হ্যাঁ, আরে যাও যাও, এখান থেকে যাও, কথা বাড়িও না, আমার অনেক কাজ আছে, যাও। তা বুড়ি, তোমাকে আমি ডেকেছি, এত দেরি করে আসলে কেন? তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আপনি আমাকে ডেকেছেন? মাধব আমাকে খবর পাঠিয়েছে, সময় নিয়ে তো চলে আসলাম। সকালে খবর পাঠিয়েছে, এখনই তো আসলাম। যখন তোমাদের টাকার দরকার হয় তখন তো বারবার আসো। এখন আমি খবর পাঠিয়েছি সকালে, সকালে আসবে তা না করে বিকেলে এসেছো যে। মহাজন, আমার ভুল হয়ে গেছে। কেন আমাকে এত ঘটা করে ডেকেছেন সেটা বলুন। তোমাকে যেহেতু আমি ডেকেছি, অবশ্যই কারণ আছে। তোমার ছেলে সকালে মাধবের সাথে ঝগড়া করেছে। আরে একে তো তোমরা সুদের টাকা ঠিকঠাক মতো পরিশোধ করতে পারো না, তার উপর আবার আমার লোকের সাথে ঝগড়া করো। এটা কিন্তু মোটেও উচিত হয়নি। মহাজন, এবার আমরা ভেবেছিলাম যে পরিমাণ ধান উঠেছে সব দিয়ে আপনার টাকা পরিশোধ করতে পারবো, কিন্তু মাধব এত পরিমাণ টাকা কম দিয়েছে যে এখন আমাদের কিছুই করার নেই। মাধব ইচ্ছে করে কম টাকা দেয়নি। তোমাদের ধানের যে অবস্থা, যে পরিমাণ টাকা দিয়েছে সেটাই বেশি দিয়েছে। এবারও হয়তো আপনার সুদের টাকা ঠিকঠাক ভাবে পরিশোধ করতে পারবো না। আগামী বছর যদি ভালো ফসল হয় তখন আপনার টাকা পরিশোধ করে দেব। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তোমাদের নতুন সুদের হিসেব হয়েছে। সেই হিসেবে যত টাকা এসেছে সেসব আগামী বছর পরিশোধ করবে। মাধবের কাছে সব হিসেব আছে, দেখে নাও। বুড়িমা, তোমাদের সুদের হিসেব বেড়ে 3 গুণ হয়েছে। আগামী বছর পরিশোধ না করলে কিন্তু তোমাদের জমি জমা দখল করে নেওয়া হবে বলে দিচ্ছি। এত তো হওয়ার কথা নয় আমাদের সুদ। গত বছর তো টাকা দিয়েছিলাম কিছু। এখানে ঝামেলা করো না, মাধব যেটা বলেছে ঠিক কথাই বলেছে। হিসেব নিকেশ কিছু বোঝো না, যাও এখান থেকে যাও। কি রে মা, তুই এখানে কি করছিস? এখানে এসে দাঁড়িয়ে আছিস যে, কিছু বলবি নাকি? তোর কিছু লাগবে? লাগলে আমাকে বল। হ্যাঁ বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, সেজন্যই এখানে এসেছি। তবে কথাগুলো কিভাবে তোমার কাছে বলবো, কিভাবে তুমি আমার কথাগুলো নেবে সেটা বুঝতে পারছি না। আরে তুই আমার মেয়ে রে মা, তুই এত আমতামতা করছিস কেন? তোর কিছু যদি প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। আমি কি কখনো তোর চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি নাকি? আজকে আমার তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নেই।
আমি আলাদা একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আরে আমার সাথে কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছিস, তার কোনো অনুমতি নিতে হবে না, বল তুই বল। ওপরওয়ালার ইচ্ছায় আমাদের ভালো সম্পত্তি আছে, তারপরও তুমি মানুষ ঠকিয়ে সুদের কারবারি করো, তার উপর হিসেবেও গড়মিল করো। এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না বাবা। এসব কাজ ছেড়ে দিয়ে তুমি ভালো হয়ে যাও। তোমার আর মাধবদার সকল কিছুই কিন্তু আমি ভালোভাবে জানি। তোমরা যে ইচ্ছে করে সুদের টাকা বাড়িয়ে লেখো সেটাও জানা আছে। তুই আমার নিজের মেয়ে হয়ে আমার ব্যাপারে এসব কথা বলছিস, তোর লজ্জা করছে না? আমার কেন লজ্জা লাগবে? তুমি মানুষকে ঠকিয়ে খাচ্ছ, লজ্জা তো তোমার লাগা উচিত বাবা। আমার মুখের উপর তুই কথা বলছিস? বাবা, এই সামান্য কথার জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমার খাস, আমার পড়িস, আবার আমাকে কথা শোনাস? যা এখান থেকে, যা। কি রে বকুল, কিছু হয়েছে নাকি? হঠাৎ করে এত রাতে তুই আমার বাড়িতে আবার দরজা ধাক্কাচ্ছিস কেন? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? সমস্যা একটু হয়েছে, সেজন্যই তো তোমার কাছে এসেছি। সমস্যা না হলে তো আর আসতাম না। তুই কেন বাইরে দাঁড়িয়ে আছিস? আয় আয়, ভেতরে আয়। তারপর কি সমস্যা হয়েছে আমাকে বল, তারপর দেখছি আমি কি করা যায়। না না, আমি ভিতরে যাব না। তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্যই এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বল মা, কি বলতে এসেছিস তুই বল। আমার বাবার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কথা বলার জন্য তোমার কাছে এসেছি। আমার বাবা গ্রামবাসীকে প্রতিদিন ঠকাচ্ছে, সবাইকে সুদের বোঝার মধ্যে ফেলে দিচ্ছে দিন দিন, এবং হিসেবেও গন্ডগোল করছে। তুমি তো আগে আমার বাবার সাথে হিসেব রক্ষকের কাজ করতে, তুমি সবকিছুই জানো। এই জন্য আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তোর বাবা এ ধরনের কাজ করে, সেই জন্যই তো আমি তোর বাবার চাকরি ছেড়ে দিয়েছি রে। তুমি একমাত্র আছো যে এখন গ্রামবাসী সবাইকে সাহায্য করতে পারো। আমিও তোমার সাথে আছি, তুমি যা কিছু একটা করো। ঠিক আছে, তুই ঘরে আয়, তারপর দেখছি কি করা যায়, দুজন মিলে বুদ্ধি করি। কি হয়েছে রে মাধব, এত তাড়াহুড়ো করে আমাকে ডেকেছিস কেন? তোকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে? কিছু হয়েছে নাকি আমাকে বল। আপনাকে যে আমি কিভাবে কি বলবো কিছুই বুঝতে পারছি না, ভয়ে আমার গা থরথর করে কাঁপছে। তোর যে হাত পা থরথর করে কাঁপছে সেটা তো আমি বুঝতেই পারছি। কি হয়েছে সেটা আমাকে বল না, না হলে কিন্তু আগেই মার খাবি আমার হাতে। সকাল থেকে আমি হিসেবের খাতাটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে হিসেবের খাতাটা রেখেছিলাম সেটাও তো মনে করতে পারছি না। কি বলছিস কি তুই? গতকালকে তুই আর আমি একসাথে হিসেব করেছি, তারপর তো তুই খাতাটা এখানেই রেখে দেওয়ার কথা। ভালো করে খুঁজে দেখেছিস তো? আমি একদম ভালো করেই খুঁজে দেখেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কেউ কি আমাদের হিসেবের খাতাটা চুরি করে নিয়ে গেল নাকি? তোকে দিয়ে একটা কাজও হয় না, অত ছাড়া বদমাস শালা। এই আমাকে মারবেন না, আমি ভুল করে ফেলেছি। আমি দেখছি মহাজন, কি করা যায় দেখছি। আমার চোখের সামনে থেকে যা, যেভাবেই পারিস আমার হিসেবের খাতা উদ্ধার কর, না হলে কিন্তু তোর কপালে শনির দশা আছে বলে দিচ্ছি হারামজাদা। কোনোভাবে যদি এই মহাজনের হাত থেকে একবার রেহাই পাই, কখনো আর তার কাছ থেকে টাকা আনবো না। তুই এত বড় বড় কথা বলিস না তো। মহাজনের থেকে টাকা না হলে কি করবি? আর কোনো উপায় আছে? তার উপর আবার মহাজনের লোক মাধবের সাথে তুই ঝগড়া করেছিস। মহাজনের জন্য আমাদের উপরে ক্ষেপে আছে। তোকে দিয়ে কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। এখানে আমার কিসে দোষ মা বলো তো? ন্যায্য কথা বলতে গিয়ে যদি ঝগড়া লেগে যায় তাহলে আর কি করব? কিভাবে যে সংসারটা চলবে সেটাই ভেবে পাচ্ছি না। দিন দিন সুদের বোঝা অনেক ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বাড়ি ঘর বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, তাছাড়া তো আর উপায় দেখছি না। আপনারা যে কত বড় অন্যায়ের শিকার হচ্ছেন সেটা আমি ভালো করেই জানি। সেজন্য এখন থেকে আমরা আপনাদের পক্ষ হয়ে কাজ করব। তুমি না মহাজনের মেয়ে, তুমি এখানে কি করছো? আমি ওকে এখানে নিয়ে এসেছি, ও তোমাদের সাহায্য করবার জন্য এসেছে। ওকে তোমরা ভুল বুঝবে না। কি হয়েছে? কিভাবে সাহায্য করতে এসেছো একটু খুলে বলো তো। সুদের নামে তোমাদের যে দিন দিন ঠকানো হচ্ছে সবকিছুর হিসেব এখানে আছে।
মাধবকে ধরলে বাকি সত্যিটা বেরিয়ে আসবে। তাহলে এখনো আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? সবাই মিলে আগে গিয়ে মাধবকে ধরি, শালা বদমাশটাকে শায়েস্তা করতে হবে। মাধব, বাড়িতে আছিস? বাড়িতে আছিস মাধব? মাধব, তাড়াতাড়ি বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি মাধব। মাধব, কি হয়েছে? তোমরা সবাই এখানে কি করছো? হ্যাঁ, এখানে এসে এমন হট্টগোল পাকিয়েছো কেন? আবার চেঁচামেচি করছো আমার বাড়ির উঠানে এসে, তোমাদের এত বড় সাহস? সাহসের কি দেখেছিস? সাহসের তো এখনো অনেক কিছু বাকি আছে দেখার। ধর ধর শালাকে। এ কি করছো তোমরা? আমি কিন্তু মহাজনের লোক, সে কথা তোমরা ভুলে যেও না। আমি কিন্তু মহাজনের মেয়ে, সে কথা তুমিও ভুলে যেও না মাধবদা। আমি করেছিটা কি? আমার ভুলটা কি সেটা তো একটু বলবে তোমরা নাকি? মহাজনের সাথে সুদের হিসেব তুমি রাখো মাধব। তোমাদের বই চুরি হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, গতকালকে আমার বইটা চুরি হয়ে গেছে। মহাজন সেজন্য আমাকে আজকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। এই বইটি নিশ্চয়ই তোমার হিসেবের বই তাই না? দেখো তো চিনতে পারছো কিনা। হায় হায় হায়, এই বইয়ের জন্যই তো মহাজন আমাকে মারধর করেছে। এই বই আপনার কাছে গেল কিভাবে? তাড়াতাড়ি এই বই আমাকে ফিরিয়ে দিন বলছি। এই বইয়ের মধ্যে যে কত অনিয়ম আছে সেটা আমরা দেখতে পেয়েছি, হাতে নাতে ধরা পড়েছে। মহাজন তোমাকে এসব করতে বলে নাকি নিজে থেকে এসব করো? মহাজন আমাকে বাড়িয়ে লিখতে বলে, তার পাশাপাশি আমিও কিছুটা বাড়িয়ে লিখি। যেটা আমি বাড়িয়ে লিখি সেই টাকাটা আমি নিই। দেখতে পাচ্ছ কত বড় বদমাশ? চল চল, একে এখনই মহাজনের বাড়িতে নিয়ে চল। আজকে দুজনের সেখানে একত্রে বিচার হবে। বাড়িতে আছেন মহাজন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, এর আমাকে মেরে ফেললো, তাড়াতাড়ি বাঁচান আমাকে। উড়ি বাবা! কি হয়েছে কি? তোমরা সবাই এখানে জড়ো হয়েছো কেন? তোমাদের এত বড় সাহস? হ্যাঁ, আমার লোকের ওপরে অত্যাচার করছো। আপনি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জানান। মাধবকে সবাই মিলে অত্যাচার করেছে, আপনার ওপরে সেই অত্যাচার এখনো নেমে আসেনি। আমরা এখনো আপনাকে সম্মান করছি, আপনি তো সম্মানের জায়গা অবধি রাখেননি। তোমাদের সবার দেখছি অনেক সাহস বেড়ে গেছে। তোমরা আমার মুখের উপরে এত বড় কথা বলছো। আপনি যে দিন দিন গ্রামবাসীদেরকে ঠকাচ্ছেন, সবার উপরে অবিচার করছেন, ন্যায্য পাওনা পর্যন্ত পরিশোধ করছেন না, সব মুখোশ আপনার একসাথে উন্মোচন হয়ে গেছে। আপনি আর এখানে মহাজনগিরি ফলাতে আসবেন না। তুমি ভুলে যেও না লক্ষ্মীনা, এক সময় কিন্তু তুমি আমার এখানে কাজ করতে। আপনিও ভুলে যাবেন না, এক সময় কিন্তু আপনার এই অন্যায় দুর্নীতি করবার জন্যই আমি আপনার এখান থেকে কাজ ছেড়ে দিয়েছি। এখন আবার আপনার সেই অন্যায় আমার হাতেই ধরা পড়ল এবং আমি সেই অন্যায়ের প্রতিবাদ করেই ছাড়ব। কি রে মা, তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস? এরা আমাকে এভাবে অপমান করছে, এদের কিছুই বলছিস না? আমি আবার কি বলবো? আমি তোমাকে এত করে বুঝিয়েছি এসব অন্যায় করবে না। আমি তো এদেরকে তোমার সব অন্যায় ধরিয়ে দিয়েছি। তুই আমার মেয়ে হয়ে আমার সাথে এমন কাজ করতে পারলি? গ্রামের সাধারণ মানুষের তুমি যত ক্ষতি করেছো সবকিছুর ক্ষতিপূরণ দেবে। একই সাথে তাদের সকল সুদ মকুব করে তুমি এই সুদের বাণিজ্য ছেড়ে দেবে। তাদের যে ধানের পয়সা কম দিয়েছিলে সেটাও ন্যায্য হিসেবে দেবে। না হলে আমি তোমার সাথে নেই। এই বাড়ি ঘর ছেড়ে এখনই চলে গেলাম, তুমি একা এখানে পচে মরবে। আমি তো এত সব করেছি তোর জন্য রে মা, শুধু তোর জন্য। কোনো অন্যায় জিনিস আমার দরকার নেই। তুমি সবকিছু সবাইকে ফিরিয়ে দাও, তাহলে আমরা সবাই আবার তোমাকে আপন করে নেব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সবার সাথে যে অন্যায় করেছিলাম তার প্রায়শ্চিত্ত করব। সবাই আমাকে ক্ষমা করে দাও, সবাই ক্ষমা করে দাও। আপনি যেহেতু ভুল বুঝতে পেরেছেন এবং বকুল আমাদের সাহায্য করেছে, সেই হিসেবে আপনাকে ক্ষমা করে দিলাম আমরা সবাই মিলে। দাদিমা, দাদিমা একটু জল দাও গো দাদিমা, একটু জল দাও। এসো বাবা এসো, এই তো অপেক্ষাই করছিলাম। এত রোদে শরীর যে একেবারে ক্লান্ত করে ফেলেছো। পরিশ্রম তো কম হচ্ছে না দাদিমা, আর এ গরমে শুকিয়ে মাটি যেন পাথর হয়ে গেছে। ফসলের দামও তো এবছর কিছু পাচ্ছি না। খাটুনির দাম কখনো বৃথা যায় না বাবা।
ওপরওয়ালা দেখছেন তুমি একা নও, গ্রামের সব কৃষকেরই আজ একই দশা গো বাবা। শরীরে যতক্ষণ জান আছে ততক্ষণ খেটে যাব। ওই দূরে দেখলে তোমাদের মতো সৎ খাটুনে কত কৃষকেরা কষ্ট পেতে পেতে মাঠ থেকে ঘরে ফিরে যাচ্ছে। যদিও পরিশ্রমী ছেলেদের জন্যই তো আমার এ ঘর সব সময় খোলা। এখন একটু বসো, ঠান্ডা হও তুমি আগে। কি আর করব দাদি, তুমি আছো বলে তবু একটু নিজের কেউ আছে বলে মনে হয়। থাম, আর এক পা এগোবি না। কি হয়েছে পরেশদা, এরকম পথ আটকে বাধা দিচ্ছ কেন? আমাকে অত আদিক্ষেতা করে দাদা বলে ডাকবার কিছু নেই। তোর ছিনালির দরকার নেই আমার। তোর দুধের ব্যাপারে মোড়লবাবুর কাছে নালিশ এসেছে। কি বলছো দাদা? আমি তো কোনোদিন জল মেশাইনি। আমি অত কিছু জানি না। তুই গতকাল যে দুধ দিয়েছিলিস তাতে নাকি জল মেশানো ছিল। মোড়লবাবুর স্ত্রী অসুস্থ হয়েছেন তাতে। এ কি বলছো? আমি কখনো আমার গরুর দুধে এক ফোঁটাও জল মেশাইনি। আমি দিব্যি করে বলছি। আর তাছাড়া এতদিন আমি দুধ দিচ্ছি, তোমরা কি জানো না? একদম তর্ক করবি না। মোড়লবাবুর করা হুকুম, বাজেয়াপ্ত করা হয়েছে গরুগুলোকে। তোর কঠিন শাস্তি হবে। না না, ওরা আমার সংসারের হালদাতা। তুমি দয়া করো, অন্তত আমাকে আমাকে প্রমাণ দাও। প্রমাণ? মোড়লবাবুর কথাই শেষ প্রমাণ। এখন চুপচাপ থাক, নইলে আরো বিপদে পড়বি। সুমিত বাবা, এত সন্ধ্যায় এখানে কি করছো? উঠোনে উঠে এসে বসো বাবা। কিছু না দাদিমা, শুধু একটু বসছিলাম, ভালো লাগছে না বাইরে। এটা কি বান্ডিল বাঁধছো? কোথাও যাওয়ার কথা ভাবছো নাকি? এই গ্রামে আমার আর কোনো ঠাঁই নাই দাদিমা। গরুগুলো ছিনিয়ে নিল ওরা গায়ের চড়ে। শেষ সম্মানটুকু নষ্ট করে দিল একেবারে। এখানে থেকে আর কি করব বলতে পারো? কি বলছো কি তুমি? তুমি তো কারো সাথে পাঁচে থাকোনি কোনোদিন। তাহলে কে নিল বাবা? কেন নিল? পুরো কথা আমাকে খুলে বলো। ওরা বলছে আমি নাকি মোড়লবাবুদের দুধে জল মিশিয়েছি, তাই সেই দুধ খেয়ে ওনার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেছে। কিন্তু আমি নির্দোষ দাদিমা, শপথ করে বলছি তোমাকে। কিন্তু এই গ্রামে মোড়লবাবুর কথাই তো সত্যি। আমার কথা কে শুনবে বলো? ওঠো, বাড়িতে চলো। যেখানে অন্যায় হবে সেখানে চুপ করে মেনে নেওয়া অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সমান। তুমি পালাবে না বাবা, আমরা এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবো। তুই এখন থেকে আমার কাছে থাকবি। তুমি ঠিক বলছো। তুমি যদি আমাকে ভরসা দাও তাহলে আমি সত্যি পালাবো না। তো সে রাখাল ছেলেটার গরুগুলো ঠিক জায়গায় পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ হুজুর, আপনার নামে বেটা সবাই চুপ করে গেছে। তবে তবে কি? লীলাবুড়ি মানে সেই দাদিমা, সে নাকি খুব গলাবাজি শুরু করেছে। রাখাল ছেলেটাকে এখন আশ্রয় দিয়েছে নিজের কাছে। বলছে আপনার কাছে এসে নাকি সোজা কথা বলবে, সবার সামনে অন্যায়ের প্রতিবাদ করবে। ওই বুড়ি সে তো অনেক দিন থেকেই আমার বিষয়ে নাক গলায়। লোকজনকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছে অনেক দিন ধরে। আর এখন ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, তার মানে বুঝতে পারছেন? গ্রামে একজনই মোড়ল, তার কথাই শেষ কথা। যে আমার কথার অন্যথা করতে চায় তাকে সরিয়ে দিতে হবে, এটাই নিয়ম। এই নিয়মই পালন হবে, সেটা বুড়ি হোক আর যাই হোক। তাহলে আপনার কি হুকুম বাবু? শোন মন দিয়ে, খুব গভীর রাতে যখন সবাই ঘুমোবে, ওই বুড়ির কুঁড়ে ঘরের সামনে যে পুরনো আম গাছটা আছে তারই একটা মোটা ডাল হঠাৎ ভেঙে ঘরের চাল ভেঙে পড়লে বুড়ি মরবে না। আর কেউ বুঝতেও পারবে না যে ওই গাছের ডালটা কেউ ইচ্ছে করে কেটে বা ভেঙে ফেলতে পারে তাদের উপরে। বুঝতে পেরেছিস তো কি বলছি? বাবু, বিলক্ষণ বুঝতে পেরেছি। দুর্ঘটনা তো কখনো বলে কয়ে আসে না। এই কথাই আমি গ্রামের সকলকে বোঝাবো তখনই। আপনি চিন্তা করবেন না, আজকে রাতেই সব ঠিকঠাক হয়ে যাবে। এত রাতে আম গাছের উপর থেকে ডাল কাটবার আওয়াজ আসছে কেন? কেউ মনে হচ্ছে দা দিয়ে গাছের ডাল কাটছে। বাইরে বেরিয়ে দেখি তো। এইবার এই শয়তানের বাচ্চা, সেটাই তো ভাবছি। আজকে দেখাচ্ছি তোর মজা। দাঁড়া এই শয়তান।
বাপরে বাপ, হাত পা ভেঙে গেল রে। ও ও অপরে ওরে বাবা। কুত্তা, ঘুমন্ত দাদিমাকে ঘরে খুন করবি? ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ছেড়ে দাও, মোড়ল বাবু আমাকে বলেছে, আমি নিজে দেখে আসিনি। মোড়ল বাবু আমাকে পাঠিয়েছে, আমাকে ছেড়ে দাও। আমাকে এরকম ভাবে মেরো না, পড়ে যাবো। চুপ! এখন কোনো মোড়ল বাবু নেই। এখন যদি বেশি ছটফট করিস, এখানে তুই যেভাবে দাদিমাকে মারতে চেয়েছিলিস সেভাবে তোকে আমি শেষ করে দেব। না না, আমি আর কোনোদিন আসবো না, আমি চলে যাচ্ছি। নিজের অবস্থা দেখে রাখ, যে দাদিমার ক্ষতি করবে তারই এই দশাই হবে। বাকসালা! লীলা বুড়ি, তোর সাহস কিভাবে হলো? হ্যাঁ, আমার একটা লোককে মেরে এইভাবে আধমরা করে দেওয়ার? তোমার মানুষ রাতে আমার আম গাছের ডাল কাটছিল একটা দুর্ঘটনা ঘটাতে, এই হচ্ছে সেটার জবাব। মিথ্যে কথা! তুই আর তোর এই দুটো চামচাদের নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে এক্ষুনি, নইলে নইলে কি লাঠিয়াল দিয়ে মারবে, তাই তো? ঠিক আছে, আমরা চলে যাব সবাই মিলে, কিন্তু মনে রেখো কমলাকান্ত, ঠিক সময়ে সবাইকে তার কাজের ফল ভোগ করতে হয়। আর তুমিও ভেবো না পার পেয়ে যাবে। কিন্তু আমরা শুধু শুধু কেন যাব? পাপীকে মাঝে মাঝে তার পাপ বাড়িয়ে নেওয়ার সুযোগ দিতে হয় মধুসূদন। চিন্তা করো না, ওই শয়তান ঠিক সময়ে বুঝতে পারবে মজা। আরে যাও যাও, তোমার মতো ওরকম কত দেখেছি আমি। যাও এখান থেকে গিয়ে তিনজনে মিলে ভিক্ষে করে খাও, যাও। এই নাগল দিয়েই তো তোমার বাপ দাদা জমি চাষ করে এসেছেন, ছেড়ে যেতে কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় বই কি বাবা, কিন্তু কষ্টের চেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান। এখানে থেকে গেলে আমরা মোড়লের পায়ের নিচে পিষ্ট হতে থাকবো। আমার বাপ দাদারা আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, কারোর পায়ের নিচে পড়ে থাকতে শেখায়নি। আর এখানে থাকলে রোজ নতুন একটা করে অপমান নিয়ে বাঁচতে হবে। সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। তোর গরু ছিনিয়ে নেওয়া আমাদের ঘাড়ে চেপে বসবার একটা পদ্ধতি ছিল। আমাদের অস্তিত্বটাই আসলে ওরা শেষ করে দিতে চায়। কিন্তু দাদিমা আমাদের আশ্রয় দিয়েছেন, নতুন জায়গায় গিয়ে কি পারবো সব ঠিক করে থাকতে? সব আবার নতুন করে শুরু করতে কি আমরা পারবো? আমাদের দুটো হাত আছে, আমাদের শরীরে শক্তি আছে, আর আছে সততা। দাদিমার মতো একজন মানুষ সঙ্গে আছেন। নতুন মাটিতেও ফসল ফলানো যায়, নতুন মাঠেও গরু চড়ানো যায়, কিন্তু অপমানের মধ্যে মাথা নিচু করে বেঁচে থাকা যায় না সুমিত। তুমি ঠিক বলেছ দাদা, ঠিক এই জন্যই আমি তখন দাদিমার প্রতিবাদ করিনি। আসলে আসলে পালানো নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের আত্মসম্মান নিয়েই সরে দাঁড়াচ্ছি। চলো আমরা সবাই মিলে মাথা উঁচু করে চলে যাই দাদিমাকে সঙ্গে নিয়ে। সত্যি তোমরা চলে যাবে সবাই, আর জমি জিরে সব ফেলে? হ্যাঁ গো কাকা, যে গ্রামে মানুষকে মানুষ বলে সম্মান করা হয় না, সেখানে আমরা থাকতে পারবো না। শোনো সবাই, আমরা জমি ফেলে পালিয়ে যাচ্ছি না, আমরা আমাদের অধিকার আর সম্মান নিয়ে চলে যাচ্ছি মাথা উঁচু করে। যে জমিতে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানোর বদলে শুধু অপমান মেলে, সেই জমিতে আমরা থাকতে পারবো না। শুধু তাই নয়, রাতের বেলায় এখানে মানুষ খুন করবার চেষ্টা করা হয়। আর তাছাড়া আমাদের কোনো চিন্তা নেই। পাশের গ্রামের প্রধান আমার পুরনো পরিচিত, তিনি জায়গা দেবার কথা বলেছেন। সেখানে আমাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবো আমরা, বদলে অপমান নয়। সত্যি দাদিমা, সেখানে আমাদের ছেলে মেয়েদের ঠিক মতো মানুষ করতে পারবো? তাহলে আমরাও যাব তোমাদের সঙ্গে। হ্যাঁ পারবে, কারণ আমরা একসাথে আছি। সেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, কেউ কারো পেছনে পড়ে থাকবে না। আমার এই বৃদ্ধ বয়সেও আমি তোমাদের সঙ্গে আছি, আর তোমরা ভয় পাচ্ছ? দেখো, আমাকে মারার চেষ্টা করা হয়েছে, তারপরেও তো আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে আমিও যাব তোমাদের সাথে, আমরা সবাই যাব। চলো তবে, সূর্য উঠবার আগেই আমরা আমাদের নতুন পথ বেছে নেব। এত ফাঁকা চারিদিক কেন পরেশ? হ্যাঁ মানে বেশিরভাগ লোক তো গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, তাই। আচ্ছা পরেশ, এই মাঠটায় কবে শেষ চাষ হয়েছিল? এরকম জঙ্গল হয়ে আছে কেন? আমাকে তো কেউ খাজনা দিতেও আসে না এখন আর। ওই জমি মানে মধুসূদনরা চলে যাওয়ার পর থেকে তো প্রায় 2 মাস কেউ নেই যে চাষ করবে। বাকি যারা ছিল তারাও দিনমজুরি করতে অন্য গ্রামে চলে গেছে। বাকি বাকি অনেকেই গেছে তাদের সঙ্গে। তাহলে এবছরের ফসল
আমার পাওনা তো আমি পাচ্ছি না। কেউ যদি চাষ না করে তাহলে খাবো কি? ফসল হুজুর, ফসল তো সবার আর হবে না। চাষিরাই সব যখন ছেড়ে চলে গেছে, তখন আর ফসল কে ফলাবে? তাহলে তাহলে চারিদিকে দেখ, কেমন যেন আমার শ্মশান শ্মশান মনে হচ্ছে। কি আর করবেন বাবু, নিয়তির ফল। পরেশ, মাঠের পশ্চিম পাড়ের আলটা ভেঙে গেছে, জল বেরিয়ে যাচ্ছে সব। এখনই যা, মাটি দিয়ে বন্ধ করে আয়, না হলে সর্বনাশ হয়ে যাবে। আপনি যা বলছেন তা ভেবেচিন্তে বলছেন বাবু। আমি একা কিভাবে করব সবকিছু হুজুর? আগে 5 জন মিলে করতো কাজ, আর এখন সবকিছু আমাকেই দেখতে হচ্ছে। আমার দিকটা একটু বিচার করুন। তুই করবি না তো কে করবে? আমি মোড়ল, তুই আমার কাজের লোক। আপনার লোক হয়ে আমার কি লাভ হলো? হাত পা ভাঙলো, মান সম্মান সব গেল। আর এখন সারা দিনের এই হাড় ভাঙা খাটুনি, 1 পয়সা মজুরি পায় না, সেটাও দেওয়ার ক্ষমতা আপনার নেই এখন। সবাই ছেড়ে গেছে এক এক করে আপনাকে, শুধু আমি পড়ে আছি কিসের জন্য শুনি? আপনার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? কি বলছিস কি তুই? তোকে আমি আশ্রয় দিয়েছি আর তুই? আশ্রয়? আপনার বুদ্ধি শুদ্ধি কিছু আছে? ওই আশ্রয়টাই এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আপনার জন্য আমার অনেক গ্রাম শত্রু হয়েছে, তবে একটা কথা পরিষ্কার জেনে রাখুন, আমি ছাড়া যেমন আপনার কেউ নেই, তেমন আপনি ছাড়া আমারও কেউ নেই। কিন্তু তার মানে এটা নয় যে সারা জীবন এভাবে দাস হয়ে বাঁচবো। ভাল লাগে না কলা? দেখ বাবা, তোর মাথায় আবার এসবগুলো কেন ঢুকছে বাবা? আমি শেষ মানুষ যে ভেবেছিলাম আপনার কাছে থেকে যাব, কিন্তু আমিও চলে যাই। যেখানে আমার খাটুনির মূল্য মিলবে আমি সেখানেই থাকবো। আপনি থাকবো নেই ফাঁকা রাজ্য নিয়ে, কলা ভাল লাগে না, আমি বিরক্ত কর শুধু ইয়ে করে। এখানের মাটি যেন বেশি উর্বর দাদিমা, দেখেছো চারপাশ কেমন সবুজ হয়ে আছে। মাটি উর্বর নয় বাবা, আমাদের ভাগ্য উর্বর হয়েছে। চাষিদের পরিশ্রম যখন সম্মান পায়, তখন সব জায়গার ফসলই ভালো হয়। এখানে বড় শান্তি দাদিমা। দেখেছিস, আবার সেই হাসি ফিরে এসেছে ছেলেটার মুখে। সত্যি দাদিমা, তুমি যদি না থাকতে তাহলে হয়তো এখনো ওখানে মাথা গুঁজে পড়ে থাকতাম। সেদিনের কথা মনে পড়ে, আমরা যখন চলে আসছিলাম, কত অনিশ্চয়তা ছিল জীবনে। কিন্তু দেখ, বাকি মানুষগুলো তো আমাদের ওপর ভরসা করে সবকিছু ছেড়ে আমাদের সাথে এসেছিল। আর এসেছিল বলেই ওরাও এখন শান্তিতে বাঁচতে পারছে। তুমি ঠিক বলেছিলে, আমরা সবাই এখন এক হয়ে উঠতে পেরেছি, আর এভাবেই আমরা বাঁচবো। সুমিত বাবা, তোমাদের জন্য এই শেষ জীবনটা একটু শান্তিতে কাটাতে পারছি বাবা। জানো বাবা, আমাদের নতুন মালিক গ্রাম প্রধান আমার অবস্থার কথা শুনে আমাকে এ বয়সে টুকরি বানানোর কাজ দিয়েছে। বাবা, ও গ্রামের নাম কি? ওখানে কাজ মেলে? কিছু খাওয়া দাওয়া মিলবে? মেলে তো, কিন্তু তুমি তুমি পারবে? শরীর তো একেবারে ভেঙে পড়েছে মনে হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমাদের আগের গ্রামের মোড়ল কমলাকান্ত, তাই না? হ্যাঁ বাবা, আমার এখন এই অবস্থা হয়েছে। তোমাদের দয়া পেলে বাঁচবো, না হলে মরে যাব। আমাকে যা দেবে আমি তাই করতে পারবো। আমাকে আমাকে এখন একটু খেতে দিলেই হবে, আর একটু থাকবার জায়গা। বড় কষ্ট হচ্ছে আমার। না না, তুমি তোমার পথে যাও ভায়া। তুমি আমাকে যা কষ্ট দিয়েছিলে, তারপরে আমার আর তোমার উপকার করা সম্ভব নয়। আমি জানি তোমার অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমার উপর একটু দয়া করো তুমি। খারাপ কাজ? আমার মেয়ে জামাইকে তুমি লোক লাগিয়ে মারতে মারতে ঘর থেকে বার করে দিয়েছিলে, তারপর আমার মেয়েটা মারা যায়। আমি সে দুঃখ কোনোদিন ভুলতে পারবো না। তুমি নিজের পথ দেখো ভাই। চলে গেল, আবার পাপের ফল আমি পাচ্ছি। একটু কাজ, একটু খেতে দিলেই হবে, আর একটু জায়গা, মরবার জায়গা যদি পাই তাহলে শান্তিতে মরতে পারবো। কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না বুড়িমা? তোমাদের অনেক কষ্ট দিয়েছি, তাই মরতে তোমাদের কাছেই এলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিও। ও তাই তো, এসো কমলাকান্ত এসো। তোমার জন্যই পথের দিকে তাকিয়ে বসে আছি। জানতাম তুমি আসবে। তুমি যেদিন আমাদের সাথে দুর্ব্যবহার করেছিলে, আমি সেদিনই তোমাদের ক্ষমা করেই এখানে চলে এসেছিলাম। কিন্তু তোমার সঙ্গী কোথায়? আর কেউ আমার সাথে নেই।
তোমরা সবাই চলে এলে, তারপর গ্রাম শূন্য হয়ে গেল, ফসল ফলা বন্ধ হয়ে গেল। সেই প্রথম বুঝতে পারলাম যে আমি বেঁচে আছি তোমাদের ভরসাতেই। তোমরা যদি আমাকে খাজনা না দাও তাহলে বাঁচব কি করে? তারপর তারপর আর কি, একে একে সবাই চলে গেল, কারণ আমি কাউকে টাকা দিতে পারিনি। আর শেষ পর্যন্ত পরেশ আমাকে অপমান করে যখন গেল, তখন আমার চোখ খুলল। বুঝতে পারলাম নিজের ভুল। তার অনেক দিন পর শেষ পর্যন্ত খেতে না পেয়ে পথে বেরিয়ে পড়েছি। তারপর হাঁটতে হাঁটতে আমার এই অবস্থা। নাও, অনেক কথা বলেছো, আগে খাবার খাও। তোমাকে আর কোথাও যেতে হবে না। যতদিন বাঁচবে ততদিন তুমি আমাদের গ্রামেই থাকবে। কিন্তু সবাই কি আমাকে ক্ষমা করতে পারবে? সময় লাগবে, আমি সবাইকে বুঝিয়ে বলবো, হয়তো একদিন ক্ষমা পাবে। এখন অতীত ভুলে যাও, এখানে এখন নতুন জীবনের সূচনা করো। যদি সৎভাবে কাজ করতে চাও, এই গ্রামে তোমারও জায়গা আছে। কিন্তু মনে রেখো, এখানে নিয়ম একটাই, পরিশ্রম এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আগের মতো বদমাইশি করলে হবে না। আরে এ তো দেখছি মেঘ না চাইতেই জল। দেখ সুমিত, ভিখারির বাচ্চা এসেছে। গ্রামে তো শুনেছিলাম যে আগের বাবু নাকি এখন ভিখিরি হয়ে আমাদের ঘাড়ে চাপতে এসেছে। এখন দেখছি একেবারে নির্লজ্জের মতো এখানে এসে উঠেছে। হ্যাঁ, তোমরা ওকে ক্ষমা করে দাও। নিজে যথেষ্ট কষ্ট পাচ্ছে, তাই ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই। তুমি যা বলবে দাদিমা তাই হবে। ইচ্ছে করছে এখন সেই দিনের মতো ওর মাথাতেও একটা গাছ ভেঙে ফেলে মেরে ফেলতে, কিন্তু কি করব বলো? তোমার সততার পথ আমাদের মন থেকে হিংসা ভুলিয়ে দিয়েছে। আর তোমার পথে চলেই আমরা সারা জীবনে সফল হয়েছি, তাই তোমাকে ক্ষমা করে দিলাম কমলাকান্ত। তা বলছি, এই ছোট ছেলের মাথায় বসে খেতে বেশ আনন্দ হচ্ছে, তাই না? কিন্তু এদিকে আমার মনে সারাক্ষণ যে অশান্তি চলছে, সেই অশান্তির নিষ্পত্তি কিভাবে হবে? কি হলো বাবা, তোর মনে হচ্ছে খুব রেগে আছিস। রেগে থাকবে না তো কি হাসি খুশি থাকবে? বলি, সংসারের যা অবস্থা, তা তো আপনার এই ছোট ছেলেকে সবকিছু টানতে হচ্ছে। এইভাবে আর কতদিন চলবে মা? আপনার ছোট ছেলে কি মানুষ নয়? আমরা কি মানুষ নই? এ তুমি কি বলছো বৌমা? তোমরা মানুষ হতে যাবে না কেন? আমি কি কিছু করেছি বৌমা? দাদা তো বৌদিকে নিয়ে শহরে থাকে, তোমাকে নিয়ে যেতে পারে না। আমি একা কেন তোমাকে বয়ে বেড়াবো, সেটা কি আমাকে বলতে পারো? না রে বাবা, আমি সারা জীবন এখানে কাটালাম, আর এই শেষ বয়সটা আমি শহরে গিয়ে কাটাতে পারবো? ওখানে আমি থাকতে পারবো না রে বাবা, ওখানে আমি থাকতে পারবো না। তা থাকতে যখন পারবে না, তাহলে দাদার ভাগে যে জমিগুলো আছে সেই জমিগুলো আমাকে দিয়ে দাও, আমাদের নামে করে দাও, তাহলে তো ঝামেলা মিটে যায়। দাদা এখানে আসবে কি না আসবে, জমিগুলো পড়ে পড়ে সাত ভূতে লুটে খাবে। অতএব সেই দিকটা একটু চিন্তা ভাবনা করে দেখো। কিন্তু বড় ছেলে কিছু না বললে আমি তো কিছু করতে পারবো না এ বিষয়ে। দেখেছো, এখানের খাবে বসে বসে তোমার ঘাড়ে, আর বড় ছেলের গুণ গাইবে। আমি তোমাকে বলে দিলাম, সারা জীবন ভালো হোক মন্দ হোক, টাকা কিন্তু তোমাকেই খরচ করতে হবে। আমি কিছু বলতে গেলেই এক্ষুনি বলবে ছেলের বউ ভালো নয়। আমার কেমন হচ্ছে, তোরা একটু চুপ কর না। রাতের বেলায় আমার এসব একদম ভালো লাগে না, হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। নাটক 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 মারাচ্ছে তোমাকে দেখে। চলো চলো, আমরা ঘুমাই। এখন রাত দুপুরে কিছু হয়ে গেলে তোমার নামে আবার দোষ হবে। হ্যাঁ হ্যাঁ, চলো শুয়ে পড়ি যত সব। হায় ওপরওয়ালা, এ কি অশান্তি শুরু হলো আবার? আমাকে উদ্ধার করো ওপরওয়ালা। এই প্রশান্ত, ঘর থেকে বেরিয়ে আয়। সাহস থাকলে বেরিয়ে এসে আমার সামনে এসে কথা বল। কি হয়েছে? তোমরা সকালবেলা এখানে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, তোমাদের এই কাজকর্ম নেই নাকি? এই সালা, কাজকর্ম আছে বলি আমরা এখানে এসেছি, কিন্তু তুই লোকের পরিবারের বিষয়ে কথা বলতে যাবি, সেটা তো মেনে নেওয়া যায় না। আমি আবার কার পরিবারে আগুন লাগাতে গেলাম? কি বলছো কি তোমরা? এই তো সুদীপ্তদার পরিবারে তুই আগুন ধরিয়েছিস, তোর জন্য ওদের পরিবারে অশান্তি লেগেছে। আমি এমন কি করেছি? আমি তো জেঠিমাকে খুব ভালোবাসি, শুধুমাত্র মাঝে মাঝে ডেকে এনে খাওয়াই, তাছাড়া তো আর কিছু। তাছাড়া আর কিছু করিসনি, তাই না? আমি শুনলাম তুই নাকি বলেছিস যে আমাদের ঘরের জমিগুলো যে দাদার নামে আছে সেগুলো বিক্রি না করতে। এই আমাদের পরিবারের বিষয়ে তোকে কে কথা বলবার অধিকার দিয়েছে? এই জুতোখোর!
আমি খারাপ কথা কিছু বলিনি। পরে যদি তোমাদের কোনো সমস্যা হয় সেই কারণেই ভেবে বলেছিলাম। এখন তো অনেক কিছু দেখা যাচ্ছে চারিদিকে, হয়তো দেখা গেল তোমার দাদা কোনোদিন এসে তোমার কাছ থেকে জমি চেয়ে বসলো, তখন তুমি কি করবে? সেসব নিয়ে তোকে ভাবতে পারবে। এই তোকে শেষবার আমরা দুজন সাবধান করে দিয়ে গেলাম। ভালো কথা বলেছিলাম, না শুনলে আর কি করা যাবে। শোন প্রশান্ত, তোকে শেষবার বলে দিয়ে গেলাম, আমার পরিবারের বিষয়ে কোনো রকম কথা বলবার তোর কোনো প্রয়োজন নেই। না হলে কিন্তু আমি লোকজন মানবো না, যেখানে দেখতে পাবো সেখানে মারবো। তুই আমার গায়ে হাত তুলবি? এই গায়ে এখন হাত তোলবা দেখেছিস কি রে? এর থেকে বেশি বাড়াবাড়ি করলে চর থাপ্পড় লাথি খুশি মনে থাকে জানো, এসব মারবো। মা, ও মা, তাড়াতাড়ি দেখে যাও, আমাদের সর্বনাশ কে করে দিয়েছে। তাড়াতাড়ি একবার বাইরে বের হয়ে এসো। কি হলো রে মা, তুই এইভাবে চেঁচাচ্ছিস কেন? আমাদের বেগুন গাছগুলো সব নষ্ট করে দিয়ে চলে গেছে। রাতের বেলা কখন কি করেছে কিছুই বুঝতে পারিনি। হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। আমি বুঝতে পেরেছিলাম এরকমই কিছু একটা হবে। আমাদের হাতে যে কটা টাকা আসবার উপায় ছিল সব বন্ধ হয়ে গেল রে। এবার আমরা কি করব, কোথায় যাব, কি হবে আমাদের? কি বলছো মা? তুমি জানতে কেউ আমাদের এরকম ক্ষতি করবে? তাহলে তুমি আগে কেন বলনি আমাকে? টনক, ওর কাজ এটা। কালকে এসেই আমাদের বেগুন ক্ষেতের দিকে নজর দিয়ে গেছে। আমি দুটো কথা শুনিয়ে দিয়েছিলাম বটে, কিন্তু এক রাতের মধ্যেই যে ও এইভাবে প্রতিশোধ নেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ওই টনককে আমি ছেড়ে কথা বলবো না। যেদিন সুযোগ পাবো সেদিন আমি ওকে পুলিশের হাতে ধরাবো। ওদের সাথে পারবি না রে মা, ওরা সারা জীবন মানুষের ক্ষতি করে বেড়ায়। গ্রামের লোকেরা ওদের বিরুদ্ধে কথা বলতে চায় না। আমরা দুজন মেয়ে মানুষ একা কি করবোটা কি? তাহলে আমাদের এত বড় ক্ষতি করে দিল, আমরা কিচ্ছু বলবো না? বাজারের সামনে গিয়ে যদি চিৎকার করে কান্নাকাটি করি তাহলে অনেক লোক আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে। না রে মা, তুই এখনো ছোট আছিস, মানুষ ভালো করে চিনিস না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে, তোর কষ্ট দেখবে, কিন্তু কেউ তোকে সাহায্য করতে আসবে না। তাহলে আমাদেরকে কিছুই করার নেই? ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, আর এই সব জিনিস হজম করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে আমাদের। এসবের কি দরকার ছিল দাদা? তোমাদের খাওয়া দাওয়া নষ্ট হচ্ছে। আরে খাবার দাবার নষ্ট হচ্ছে কি বলছিস? আজকালকার দিনে তোর মতো মানুষ পাওয়া যায়? হ্যাঁ, তুই হচ্ছিস আমাদের একেবারে ঘরের লোক। তুই না থাকলে এত বড় ষড়যন্ত্রের কথা কোনোদিন তো জানতে পারতাম না। দাদা, তোমার ভালো করা আমার কর্তব্য। আমি কর্তব্য থেকে কোনোদিন তো মুখ ফিরিয়ে নিতে পারি না। নাও, তোমরা অনেক কথা বলেছো, এবার খেতে শুরু করো। আজকে আমি অনেক আনন্দ করে তোমাদের জন্য মাংস ভাত রান্না করেছি। টনকদা, আমার রান্না তোমার ভালো লাগলে আমি অনেক খুশি হব। আরে গিন্নি, তুমি দাঁড়িয়ে আছো কেন? আর দু পিস মাংস দাও, বেশি করে খাওয়া ওকে। আরে না না বৌদি, সত্যি তোমার হাতের রান্না খুব সুন্দর গো, বেশ ভালো রান্নাটা হয়েছে। তা বলি, কিসের এত তোড়জোড় করে খাওয়ানো হচ্ছে? কারো সংসার ধ্বংস করবার জন্য এটা কি উপহার নাকি? এসব আপনি কি বলছেন মা? কোথায় কি বলতে হয় আপনি কি জানেন না? জানি বলেই এখানে এসে কথাটা বলছি। যে লোকটাকে তুমি ওখানে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ, গ্রামে খবর নিয়ে দেখো কতজন কার সর্বনাশ ওই লোকটা করেছে। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। তুমি এইভাবে আমাদের খাওয়ার মাঝখানে এসে অপমান করতে পারো না। তোরা পারিস আমাকে অপমান করতে, আর আমি পারি না? আমি কিন্তু এসব সহ্য করবো না বলে দিলাম। তোমাকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। আরে দাদা, শান্ত হও শান্ত হও। আমি ওনার কথায় কিছু মনে করিনি। যা বলছে বলতে দাও না। এসো, আমরা বসে বসে খাই। কথায় আছে না, দোকান কাটারা রাস্তার মাঝখান দিয়ে চলে, সেই অবস্থা হয়েছে তোদের। সাহস দেখলে আমাদের কাছে থেকে কিভাবে অপমান করে দিয়ে চলে গেল। এর আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। না না, আমি কিছুতেই আজকের ঘটনা মন থেকে মেনে নিতে পারছি না। কিভাবে মা এমন সাহস পেতে পারে? হ্যাঁ, আমরা আজকে গিয়ে গরম দেখিয়ে এলাম ওই প্রশান্তকে, তবুও আমাদের সাথে এমনটা করতে পারলো। শোন ভাই, তোরা কথা বলি। তুই যাই করিস, এখন তোর মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবি না। কেন বলতে পারবো না? মা কেন সবসময় আমাদের উপর এভাবে জোর জবরদস্তি করবে? সাহস করতে আসে।
শোন ভাই, তোদের বাড়ির এবং জমির সমস্ত দলিল কিন্তু এখনো তোর মায়ের নামে আছে এবং তোর মায়ের কাছেই আছে, তাই জন্য তোর মায়ের গলার এত জোর। বেটারা ষড়যন্ত্র করবার আর জায়গা পায়নি, আমার দোকানটাকে আড্ডাখানা বানিয়ে ফেলেছে। কিছু বলতে গেলে আবার দোকান ভাঙচুর করে দেবে যত সব। তাহলে কি করা যায় বলতো? আমি তো মাকে কালকে গরম দেখিয়েছি, ভেবেছিলাম হয়তো আজকে শ্বশুর করে আমাকে সমস্ত দলিল কাগজপত্র বের করে দেবে, কিন্তু এখন দেখছি সম্পূর্ণ বিপরীত। না 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 না, এইভাবে যদি খুব সহজে কাজ হাসিল হয়ে যেত তাহলে সবাই সহজে কাজ মিটিয়ে নিত, বুঝলি? এত তাড়াতাড়ি কাজ হাসিল হবে না। তাহলে আমি কি করব তুই বল, আমার মাথায় কিছুই আসছে না, তুই কোনো বুদ্ধি দে। ওরে, তোকে এত চিন্তা করতে হবে না, আমি আজকে রাতের বেলায় ব্যবস্থা করে দেব, কিন্তু তোকে সম্পূর্ণ সমর্থন করতে হবে আমাকে। তার জন্য আমি সবসময় আছি, কি করতে হবে শুধু বল। এখানে তো সবকিছু বলা যাবে না, আরে অনেকে আবার কান খাড়া করে আমাদের কথা শুনতে পারে। চল চল, আমরা বরং এখান থেকে চলে যাই। বলছি 7 দিনের ধার হয়ে গেল তো, টাকাটা কবে পাবো? সময় হলে ঠিক পেয়ে যাবি, অত চ্যাংরামো করতে হবে না, চল। যেমনটা বলেছিলাম তেমনটা করেছিস? হ্যাঁ হ্যাঁ, এই পাশের গ্রামে বিয়ে বাড়ি যাবার নাম করে সন্ধেবেলায় দুজনে বেরিয়ে চলে এসেছিলাম। বলেছিলাম ঘরটা খিল দিয়ে না শুতে আর কি, এখন ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে যা। শোন, বলে রাখি, যদি কোনো চিৎকার চেঁচামেচি শুনিস তাহলে কিন্তু ছুটে যাবি না, প্রয়োজনে আমাকে 2-4 ঘা দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই একদম মন খুলে মার, মানে কাজ কর আর কি। হ্যাঁ, কে কে তুমি এত রাতে এখানে কি করছো? এই বুড়ি, এই একদম চুপ করে থাক বলে দিলাম, না হলে কিন্তু এখানে খালাস করে দিয়ে চলে যাব। চোর চোর, আমার ঘরেতে চোর এসেছে, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। তবে রে বুড়ি, তুই ভালো কথা শুনি না তাই তো? দেখ, মরে গেলাম, আমি মরে গেলাম, বাঁচাও, কে কোথায় আছো? মরে গেলাম, বাঁচাও, আমাকে মেরে ফেললো। ব্যাস, বুড়ি অজ্ঞান হয়ে গেছে, এবার আমার কাজটা তাড়াতাড়ি হাসিল করে নিয়ে এখান থেকে চলে যাই। তা তুমি ভাই কি করছিলে রাতের বেলায়? তুমি কি টের পাওনি ঘরে চলে এসেছিল? মাল খেয়েছিলে নাকি? আরে আমরা ঘরে ছিলাম নাকি? ঘরে থাকলে না বেটা চোরকে দেখিয়ে ছেড়ে দিতাম। আপনাকে মারধর করলো কেন হঠাৎ করে? ঘরে চোর পড়লে আমি কি চুপ করে বসে থাকবো? চিৎকার করেছিলাম বাঁচবার জন্য, তাই জন্যই আমাকে মারধর করে দিয়ে চলে গেছে। মানে তুমি কি কাউকে সন্দেহ করো? মানে টের পেয়েছিলে কে করেছে জিনিসটা? টের পাওয়ার আগেই তো আমাকে মেরে অজ্ঞান করে দিল, তাহলে কি করে বুঝবো কে করেছে? কি সর্বনাশ, আমার ঘরের আর জমির সব দলিল নিয়ে চলে গেল। আমার মন বলছে এসব কাজের পেছনে সুদীপ্ত যুক্ত আছে। মন কি বলবে, সত্যি করি তো যুক্ত আছে, আর এই কাজটা করেছে টনক। আমি জানতাম এটাই হবে, কালকেই আমাকে দুজন মিলে হুমকি দিয়ে এসেছিল, আমি ভালো কথা বলেছিলাম বলে। আমার দোকানে চা খেতে খেতে সব আলোচনা হয়েছিল কিভাবে মাকে জব্দ করবে। তাহলে আমাদের এখন কি করা উচিত? যে করি হোক ওকে হাতে নাতে ধরতে হবে। না হলে ওরা বড্ড বার বেড়ে গেছে, এইভাবে বাড়তে থাকলে আমাদের সবার ক্ষতি করে দেবে একসময়, আর বেশি বাড়তে দেওয়া যায় না। ঠিক বলেছিস, এদের দুজনের একটু চোখে চোখে রাখতে হবে, তারপর বাকি কাজ। আহারে টনক, তুই যদি আমার সাথে না থাকতিস তাহলে আমি যে কি করতাম আমি কিছুই বুঝতে পারছি না। তা কাগজপত্রগুলো এনেছিস তো? আরে আনবো না বন্ধু, তুই আমাকে স্বার্থলোভী পেয়েছিস নাকি? এই দেখ, তোর কাজ করে দিয়েছি সব, এই নে জমির দলিল আর ঘরের কাগজপত্র সবই আছে এখানে। ব্যাস, এবার আমার শান্তি। আমি এরপর ধীরে ধীরে জায়গা জমি সমস্ত কিছু বিক্রি করে এখান থেকে গায়েব হয়ে যাব। মানে সুদীপ, তো কিছু মনে না করলে একটা কথা বলবো? নিশ্চয়ই, মনে করবার কি আছে? তুই আমাকে এত বড় সাহায্য করলি, আমি কি তোর কথা শুনবো না? বলছি ভাই, আমি এত বড় একটা কাজ করে দিলাম তোর জন্য, তার জন্য কি আমার কিছু মানে প্রাপ্য, মানে হাত খরচা? হ্যাঁ। নিশ্চয় নিশ্চয়ই, তোরা এত বড় একটা কাজ করেছিস, চুরি বলে কথা, তার উপর আবার একটা বৃদ্ধা মানুষকে মারধর করা, বাবা বাবা, তোদের তো অনেক বড় পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার মানে একেবারে রাজ্য স্তরের মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া উচিত ওদের, না? এত বড় কাজ করতে পারে এরা। হ্যাঁ, তোরা এখানে করছিস কি? যাস এখানে? হ্যাঁ, এই যে তোরা যে কর্ম করেছিস সেসব কিছু গ্রামবাসীর কাছে ফাঁস করে দিতে চাই, তারপর গ্রামবাসীরা তোদের একটা ব্যবস্থা করবে। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমরা যা করেছি বেশ করেছি। তোরা কি প্রমাণ করতে পারবি যে এই কাজগুলো আমরা করেছি?
প্রমাণ করবার জন্য তো আমরা আসিনি ভাই, তোদের ধোলাই দিতে এসেছি। দাদা গো ছেড়ে দাও না গো, আমি ওর কথায় কাজ করেছি গো দাদা গো, কোনো স্বার্থ নেই গো দাদা, আমি 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 কিচ্ছু জানি না দাদা, আমাকে ছেড়ে দাও দাদা, দয়া করে ছেড়ে দাও দাদা, ও দাদা ছেড়ে দাও না দাদা। আমরা জীবনে কোনোদিন এরকম কাজ করবো না দাদা। লজ্জা করে না নিজের মাকে বিপদের মুখে ঠেলে দিতে? শালা শয়তান, শেষবারের মতো সুযোগ দিয়ে দিলাম তোদেরকে, যদি নিজেদেরকে না শোধরাস তাহলে কিন্তু কপালে তোদের দুর্গতি আছে। দয়া করে গ্রামের কাউকে এ কথা বলো না, না হলে কিন্তু শেষ হয়ে যাবো। দয়া করো আমাদের দাদা। কি ব্যাপার, তুই রাতের বেলা এখানে ডেকে আনলি কেন আমাকে? এখানে কি কিছু কাজ আছে নাকি? আরে শোন, কালকে রাতে আমাদেরকে কমলেশ পিটিয়েছিল না, আজকে এখানে তার প্রতিশোধ নিতে এসেছি। এখানে প্রতিশোধ? তার মানে তুই ওর ভাইজিকে ভয় দেখাবি, তাই তো? একদম, বেটাদের একেবারে জব্দ করে রাখতে হবে, না হলে আমাদেরকে সারা জীবন কুত্তা ভাববে, কুত্তা। আমরা একই ধরা খেয়েছি খারাপ কাজ করে। কিন্তু এটা করা কি ঠিক হবে ভাই? ওরে, কালকের ঘটনা আমার মান সম্মানে লেগেছে রে। আমি আজকে সারা দিন ধরে ভাবছিলাম কিভাবে ওর ক্ষতি করা যায়, এটা ছাড়া কোনো উপায় খুঁজে পাইনি। ঠিক আছে চল, তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, ওদেরকে জব্দ করে চলে আসি। কিরে, কি ব্যাপার, তোরা এত রাতের বেলা এখানে কি করছিস? না মানে দাদা, দাদা মানে ও, বুঝতে পেরেছি, তোরা প্রতিশোধ নেবার জন্য আমার ভাইজির পরিবারের ক্ষতি করতে এসেছিলিস, তাই তো? তোদের সাহস তো কম নয় রে। ঈশ্বরদীপ তো পালিয়ে চল, না হলে আবার আমাদেরকে ধরে মারবে রে, পালা। কি হলো? এত এখানে চিৎকার হয়েছে কিসের? কি হয়েছে দাদা? দুজন শয়তান তোমাদের ক্ষতি করতে এসেছিল, আমি ঠিক সময় চলে না এলে হয়তো। টনো, এই লোকটা আবার এসেছিল। জানো কাকা, আমাদের বেগুন ক্ষেতের সব বেগুন গাছ নষ্ট করে দিয়ে চলে গেছে ও। তাই নাকি? এটা আগে জানলে কালকে আরো দুঘা বেশি দিতাম। ওদের অনেক বার বেড়ে গেছে, এই দুটোকে একবার জব্দ করতে হবে, না হলে কারো কি ক্ষতি করে বেড়াবে, সবসময় হাঁকু পাকু করে বেড়াচ্ছে। শুনুন গ্রামবাসীরা, এইটা দেখছেন এই ছোট লোকটা এখানে দাঁড়িয়ে আছে, সেদিনের ঘটনা তাহলে আপনাদেরকে বলি। ও নিজে লোক লাগিয়ে বাড়িতে চুরি করেছিল, ওই বুড়ির নিজের মাকে মার খাইয়েছিল। আমরা তার সাক্ষী। আমরা আটকাতে গেছিলাম বলে একদিন টনককে নিয়ে এই সুদীপ্ত আমাকে হুমকি দিতে এসেছিল, যাতে আমি পারিবারিক বিষয়ে কথা না বলি। কালকে রাতে আমরা আমার ভাইজির ক্ষতি করতে গিয়েছিল, এদেরকে সামলানো যাচ্ছে না, যতই ছেড়ে দেওয়া হচ্ছে ততই এরা মাথায় চড়ে বসছে। এদের কি সাথে এদের সাথে কি করা যায় বলো তো? উদুম ঠেঙিয়ে গ্রাম থেকে বের করা হোক, তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। ঘরে বউ বাচ্চা আছে, আজকে তোমাদের সাথে ঘটনা ঘটেছে, কালকে আমাদের সাথে হবে। হ্যাঁ, এদেরকে তো ছেড়ে দেওয়া যায় না এভাবে, গোল সার। বুড়িমা, এবার আপনি বলুন ওদের সাথে কি করা যায়। আপনি যদি বলেন ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেব সারা জীবনের জন্য, একবার ওদের শাস্তি হওয়া দরকার। দয়া করো, ওদেরকে ছেড়ে দাও। ওরা যে পাপ কাজ করেছে তার জন্য ওরা নিশ্চয়ই কোনো না কোনো দিন শাস্তি পাবে। তবে এখনকার মতো ওদেরকে ছেড়ে দাও। যতই হোক ও আমার ছেলে, আমি তো আর ক্ষতি চাইতে পারি না ওর। আমাদের ক্ষমা করে দিন মা, আর কোনোদিন আমরা একই ভুল করব না, আপনাকে কথা দিচ্ছি। যাও বাবারা, নিজের নিজের কাজে যাও, সময় নষ্ট করতে হবে না। নিজেদের পরিবার আছে, সবাইকে সুস্থ রাখো। এই তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে মনমরা হয়ে বসে আছো, কি ব্যাপার? গ্রামের লোকেরা দুটো কথা শুনিয়ে গেছে বলে খারাপ হয়ে গেছে নাকি? অনেক মান সম্মানে লেগেছে আমার, তুমি বুঝতে পারবে না। আমার নিজের মাকে আমি কষ্ট দিয়েছি, আমি এখন অনুভব করতে পারছি আমার এই কাজটা করা একদম উচিত হয়নি। আরে ছাড়ো তো ওসব কথা, তোমার মায়ের কারণে আজকে এসব হয়েছে। উনি যদি ঘর বাড়ির দলিল এবং জমির দলিলগুলো তোমাকে আগে দিয়ে দিত, তাহলে এত কাজ করার প্রয়োজনই পড়তো না। এক কাজ করো, মাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে সব সমস্যার সমাধান হবে। কি বললে তুমি? আমি নিজের মাকে বার করে দেবো? তোমার এত বড় সাহস! আমার মায়ের নামে তুমি এরকম কথা বলছো? আজকে তোমার কারণে এসব ঘটনা ঘটেছে, আমি এতটা নিচে নেমেছি, তোমার কথা না শুনলে কিছুই হতো না এসব। কি, তুমি এত বড় দোষ আমাকে দিতে পারলে? তোমার একটুও বাঁধলো না? আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাব, আর এখানে থাকবো না। তবে রে বেটি, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। কি হলো? তুই এভাবে বৌমাকে মারছিস কেন? বেশ করেছি, মেরেছি। আজকে ওর জন্য আমার এই দশা হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না।
হয়েছে হয়েছে, এখন ওকে ছাড়, মেয়েটা কষ্ট পাচ্ছে। আমি আর কোনো দিন তোমার মুখের ওপর কথা বলবো না, আমাকে ক্ষমা করে দাও। মুখে বেশি না বলে কাজে করে দেখাও, তাহলে জানবো তুমি মানুষ, না হলে জানবো তুমি একটা অমানুষ। দাদা দয়া করো, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও দাদা। গ্রামবাসীরা আমাকে একদম দেখতে পারে না, কোনো কিছু ব্যবসা করতে গেলে আমার কাছ থেকে কিছু কেনে না। দয়া করে দাদা, না হলে কি না খেতে পেয়ে মরে যাবো। আমি কি ব্যবস্থা করব বল? আমার ব্যবস্থা করবার মতো কিছুই নেই। এই দোকানটাই তো একমাত্র সম্বল, তাতেও তো মানে ধার বাকি অনেক করে যাস, তোরাই করে যাস। তাহলে তো মানে তোকে যদি রাখি তাহলে কিভাবে মাইনে দেবো? না না কমলেশ, সে ভুল করিস না ভাই। বাজে লোক, নিজেকে শোধরাতে পারে না, মানুষের ক্ষতি করবার জন্য পা তুলে থাকে সব সময়। ওদের আবার বিশ্বাস করে কেউ, ওদের একদম বিশ্বাস করে রাখিস না। এরকম বলো না, তোমরা যদি এরকম বলো তাহলে তো আবার এই গ্রাম থেকে বেরিয়ে যা, ছাড়ার কোনো উপায় নেই দাদা। হ্যাঁ, আমার ঘর বাড়ি জমি সব ছেড়ে আমি গ্রাম ছেড়ে চলে যাব। আমার কেমন একটা দুঃখ লাগছে দাদা। দুঃখ হলেও তো কিছু করার নেই ভাই, যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে। আমার কাছে কোনো কাজ নেই ভাই, তুমি এখন আসতে পারো। তাহলে আর কি, আমার অপকর্মের জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে এখন চলে যেতে হবে রে। হায় 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 হায়, আমি কেন নিজেকে শুধরে নিলাম না রে বাবা রে। কি হলো, তোরা কোথায় বেরিয়ে যাচ্ছিস? এ গ্রামে থেকে আমাদের আর কিছু হবে না। আমাদের যা বদনাম হয়ে গেছে, তাতে আমরা কোনো কাজকর্ম করতে পারবো না এখানে। সবই আমার জন্য হয়েছিল। আমি যদি বেশি লোভ না করতাম তাহলে এই কাণ্ড ঘটতো না। এখন আর এসব ভেবে কি হবে? মা, তুমি সাবধানে থেকো, আমরা চললাম। মাঝে মাঝে তোমার খোঁজ খবর নিয়ে যাব, কোনো চিন্তা করো না, তোমার হাতে টাকা পয়সা দিয়ে যাব। এরকম করিস না বাবা, আমি একা কিভাবে থাকবো? শোন না, আমি না হয় আমার 3 হাত জমিটুকু বিক্রি করে দিচ্ছি, তোরা সেই টাকা নিয়ে কিছু একটা বড় ব্যবসা কর। তবু আমাকে ছেড়ে যাস না বাবা, বৌমাকে আমার কাছে রেখে যা। না মা, তা হয় না। আমি যা করব নিজের দমে করব, কারোর কাছ থেকে কোনো সাহায্য নেব না। আর আমার ভিটে মাটির জমিটুকু আমি বিক্রি করতে পারবো না। আমি এখন চললাম, তুমি সাবধানে থেকো।